নমস্কার। অন্যমুখ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের এবারের নিবেদন শ্রুতি নাটক ঋণ। কাহিনী ও নাট্যরূপ অত্রি কুমার সিনহা, নির্দেশনা প্রকল্প ভট্টাচার্য। দাম্ভিকতা, অহংকার আর ভ্রান্ত ধারণা মানুষকে কোন অমোঘ পরিস্থিতির দিকে ঠেলে দেয় তা মানুষ নিজেই অনুধাবন করতে পারে না। জীবনে অনেক সময় অনেক পরিস্থিতিতে নানা রকম মানসিক অস্থিরতা বা চাপ তৈরি হয়। তখন সেই দাম্ভিকতা আর অহংবোধের মোড়কে থাকা মনন চেতনা মানুষকে কিংকর্তব্য বিমূঢ় করে তোলে। ভেঙে পড়ে মিথ্যে ধারণার উঁচু প্রাচীর। অস্তিত্বের সংকটে অসহায় সেই মানুষ তখন তার আত্মসম্মানের প্রাচীর খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। মানব মনের এই জটিলতা নিয়েই এবারের গল্প। তাহলে আসুন, শুনুন, উপভোগ করুন অন্যমুখ নাট্যগোষ্ঠীর এবারের পরিবেশনা নাটক ঋণ। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অনিশ তার মেয়েকে তার সম্পত্তির ভাগ করে দিতে চাইছে না, তাই তো? ছেলেকে তুমি সব সম্পত্তি দিতে চাইছো, তাই এই অঞ্চলের এমএলএ হিসেবে তোমরা আমার কাছে বিচার চাইতে এসছো। কিন্তু অনিশ, এখন দেশে আইন আছে যে ছেলে আর মেয়েকে সমানভাবে সম্পত্তি দিতে হবে, সে তোমার ইচ্ছে থাক বা না থাক। তাই তোমার সম্পত্তি তোমার মেয়েও পাবে। তুমি দুজনকেই সমানভাবে সম্পত্তি ভাগ করে দাও, ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে, অনিশ সেটাই করবে। ঠিক আছে, তোমরা এসো তাহলে। খোকা, ও খোকা। হ্যাঁ, যাচ্ছ বাবা? কিরে খোকা, এবার ছেলে হয়েছে তো? না, মানে বাবা। আরে আমতা আমতা করছিস কেন? আগের দুবার মেয়ে হয়েছিল বলে আমরা তাকে আঁতুড়েই। এবার ছেলে হয়েছে তো? না বাবা, মানে এবারেও মেয়ে হয়েছে। কি বলছিস? এবারেও মেয়ে? যা, গত দুবারের মতো এবারেও বাচ্চাটাকে আঁতুড়েই মেরে ফেল। না বাবা, আগের দুবার তোমার কথা মতো আমি আমার মেয়েদের মেরে ফেলেছি, কিন্তু কিন্তু এবার এই বাজে কাজটা আর করো না প্লিজ। ওটা আমার মেয়ে, আমি বাবা হয়ে কি করে? একদম চুপ। আমি এই এলাকার এমএলএ। এই অঞ্চলের সবাই আমার কথায় ওঠে বসে, আমার সব কথা শোনে। আর আমার ছেলে হয়ে তোর এত বড় সাহস হয় কি করে যে আমার কথার অবাধ্য হচ্ছিস? যা যা বললাম কর। বাবা, বাবা প্লিজ, আমি কোনোদিন তোমার মুখের ওপর কোনো কথা বলিনি, কিন্তু আজ বলছি, প্লিজ আমার মেয়েকে মেরে ফেলতে বলো না বাবা, প্লিজ। খোকা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? যা বললাম কর, যা। বাবা, আমার বাচ্চা মেয়েটাকে মারবেন না, আপনার দুটো পায়ে পড়ি। আমার আগের দুটো মেয়েকে আপনি আমার বুক থেকে কেড়ে নিয়েছেন, কিন্তু একে ছেড়ে দিন বাবা, দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। তুমি চুপ করো। মেয়ে দিয়ে আমার কি হবে? আমার বংশের মুখে কে বাতি দেবে? খোকা, যা বললাম কর। বাচ্চাটাকে বাড়ির পেছনে মাটিতে পুঁতে দে। কিন্তু বাবা। না বাবা, না, মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমার বুক খালি করে আমার মেয়েটা কেড়ে নেবেন না, আপনার পায়ে পড়ছি বাবা, ওকে ছেড়ে দিন। আমি 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 মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, কোনোদিন আসবো না, কিন্তু ওকে ছেড়ে দিন বাবা, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তোমার কথায় আমি তোমার মেয়ের জীবন ভিক্ষা দিলাম, কিন্তু এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, আর কোনো দিন এই বাড়িতে আসবে না। আমি আমার ছেলের আবার বিয়ে দেব। আমার বংশ রক্ষা করার জন্য একটা নাতি চাই। খোকা, যা বৌমার ব্যাগ এনে ওকে বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ বাবা, দিচ্ছি। এই নাও তোমার ব্যাগ, আর এই নাও কিছু টাকা। মেয়েকে নিয়ে তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। মারে, তোর মেয়েটা তো বড় হচ্ছে, এবার পাড়ার স্কুল ছাড়িয়ে ওকে একটা বড় স্কুলে ভর্তি করতে হবে। তো আমি ভাবছি কাল গিয়ে শহরের সব থেকে বড় স্কুলের ফর্ম তুলে নিয়ে আসব। তুমি আমাদের জন্য আর কত করবে কাকা? আমি যখন সদ্য জন্মানো বাচ্চা নিয়ে বাড়ি থেকে বিতাড়িত হয়ে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, রাস্তার কিছু গুন্ডা আমার পিছু নেয়।
তখন তুমি আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছ। শুধু তাই নয়, অচেনা অজানা একটা মেয়ে আর তার বাচ্চাকে তুমি আশ্রয় দিয়েছ, আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছ, আমার মেয়েটাকে পড়াশুনো করিয়ে বড় করছো। এটাই আমার কাছে অনেক কাকা, আমি আর কিচ্ছু চাই না। বাজে বকিস না তো, তোরা ছাড়া আমার আর কে আছে? আমার বউ, মেয়ে, শয়তান চিটিংবাজ, ওরা আমাকে ফাঁকি দিয়ে সেই কবেই চলে গেছে না ফেরার দেশে, আমায় একলা ফেলে রেখে। আমি তো একলাই থাকতাম, তারপর তোরা দুজন এলি, আমার জীবনটা আনন্দে ভরিয়ে দিলি। আর তোকে তো বলেইছি যে তুই অনেকটা আমার মেয়ের মতোই দেখতে, তাই তোকে আমি আমার মেয়ে বলেই মনে করি। আমার এত টাকা, আমার মেয়ে আর নাতনি ছাড়া এগুলো আর কে পাবে বল? কিন্তু কাকা। একদম চুপ করে থাকবি। আমার নাতনিকে আমি ভালো স্কুলে পড়াবো, ব্যাস। ওকে আমি ডাক্তার তৈরি করব। উফ বাবা, তোমাকে নিয়ে আর পারি না কাকা। তোমার যা খুশি তাই করো, আমি আর তোমাকে কিচ্ছু বলতে আসবো না। কিন্তু নিজের শরীরের দিকেও একটু খেয়াল রেখো, বয়স হচ্ছে সেটা মনে রেখো। ও দিশা, তুই এখানে বাস স্ট্যান্ডে? মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট দেখতে গেলি না? আজ রেজাল্ট বেরিয়েছে তো। হ্যাঁ রে, যাবো বলে তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। কিন্তু তুই এরকম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আরে তুই আসছিস না দেখে আমি এলাম। আমি তো আসতামই বাবা, কিন্তু কি হয়েছে সেটা তো বল। দিশা, তুই আসছিস না দেখে আমি রেজাল্ট শিট ছিঁড়ে নিয়ে এসেছি। মানে তুই রেজাল্ট শিট ছিঁড়ে নিয়ে এসেছিস? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? আসলে খুব টেনশন হচ্ছিল রে, অনেকগুলো শিট ছিল, তার মধ্যে একটা শিট ছিঁড়ে এনেছি। দিশা, তুই মেডিকেল এন্ট্রান্সের চান্স পেয়ে গেছিস। ইউ হ্যাভ ক্র্যাকড দ্য মেডিকেল এন্ট্রান্স দিশা। তাই? সত্যি? কই দেখি দেখি। হ্যাঁ, এই তো আমি সিলেক্টেড, ইয়েস। আর তুই? আমারটা আমি দেখিনি, খুব টেনশন হচ্ছিল। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। এই তো তোর নাম, রনক, তুইও সিলেক্টেড। আমিও সিলেক্টেড? ঠিক দেখেছিস? হ্যাঁ, এই তো দেখ না। হ্যাঁ তাই তো। ও বাও, আমিও চান্স পেয়ে গেছি। তাহলে তাহলে দুজনে একসঙ্গে পড়বো। চল চল, বাড়ি গিয়ে মাকে খবরটা দি। হ্যাঁ চল। মা, ও মা। কি রে দিশা, আজ এত তাড়াতাড়ি এলি? টিউশন যাসনি? না মা, আজ টিউশন যাইনি। কেন রে, শরীর টরীর খারাপ নাকি? আরে না না, আমি একদম ঠিক আছি। তাহলে? আজ মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে মা। মা, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি। সত্যি? তুই চান্স পেয়ে গেছিস? সত্যি? আমি জানতাম তুই চান্স পাবি। ভগবান আমার কথা শুনেছেন। আর আর রনক, তোর রেজাল্ট কি? আমিও চান্স পেয়ে গেছি আন্টি। তুইও চান্স পেয়ে গেছিস? বাহ, এ তো খুব খুশির খবর রে। কিন্তু কি করে চান্স পেলাম জানি না। দিশা পাবে আমি জানতাম, কিন্তু আমারটা। দূর, বাজে বকিস না তো। পড়াশুনো করেছিস বলেই তো চান্স পেয়েছিস। অবশ্য আমি জানতাম তোরা দুজনেই চান্স পাবি। কিন্তু দিশা, আজ এই খুশির দিনে তোর মুখটা এরকম ভার লাগছে কেন রে? আচ্ছা মা, মেডিকেল পড়ার তো অনেক খরচ, অত টাকা পাবো কোথা থেকে? আমার মনে হয় আমার আর মেডিকেল পড়া হবে না মা। সব হবে, একদম চিন্তা করিস না। তোর দর্শন দাদু মারা যাবার আগে তোর জন্য টাকা পয়সা বাড়ি সব রেখে গেছে রে মা। তুই চিন্তা করিস না, তোর পড়া হবেই। এই দাঁড়া না। আরে তুই দৌড়চ্ছিস কেন? তোর সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে গেলে তো আমাকে দৌড়তেই হয়। তা তাল মেলাতে কে বলেছে শুনি? তাল না মিলিয়ে উপায় আছে? এই তো তাল মেলানো শুরু, এতেই যদি হাঁপিয়ে পড়ি
সারা জীবন তোর সঙ্গে তাল মিলিয়ে চলবো কি করে? প্রেমিকা হয়ে এই, এরপর বউ হলে তো আরো তাল মেলানো যাবে না। যা, খালি বিয়ে আর বিয়ে। দাঁড়া, ডাক্তারিটা আগে পাশ করি, একটা চাকরি পাই, তারপর না হয়। আরে আস্তে হাঁট না। আস্তে হাঁটলে তো ক্লাসটাই মিস করব। একদিন ক্লাস মিস করলে কি হয়? ক্লাস মিস করলে কি হয় মানে? একদিন ক্লাস মিস কর না, চল না আজ কোথাও বেরিয়ে আসি, শুধু তুই আর আমি। আমি কোথাও যাচ্ছি না, আর তুইও আমার সঙ্গে ক্লাসে যাবি, বুঝেছিস? তুই এত নিষ্ঠুর! একদিন একটু তোর সঙ্গে ঘুরবো, সময় কাটাবো, সেটাও করতে দিবি না। শোন, সামনে পরীক্ষা। ক্লাস মিস করলে পরীক্ষার খাতায় গোল্লা পাবি। আর সারা জীবন তো পড়ে আছে রে ঘোরা বেড়ানোর জন্য, এরপর তো অনেক সময় পাবি। এখন চল চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কিরে, তোরা দুজন এই সময়? আন্টি, আমরা... কি রে, কিছু হয়েছে? হ্যাঁ আন্টি, হয়েছে। মা, আমরা না... কি কি করেছিস তোরা? আমরা... কি? মা, আমরা আমরা ডাক্তারি পাশ করে গেছি মা, আমরা ডাক্তার হয়ে গেছি। সত্যি? এই যে মিষ্টি নিয়ে এসেছি। বাহ, ভগবান, তুমি আমার প্রার্থনা শুনেছ। দিশা দিশা পাশ করবে এটা তো আমি জানতাম, কিন্তু রৌনক তুইও পাশ করবি আমি সত্যি ভাবিনি রে। এটা আমিও ভাবিনি, কিন্তু আমি পাশ করে গেছি। আবার মিষ্টিও নিয়ে এসেছিস? হ্যাঁ, আয় আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। এখন তোমার শরীরটা কেমন আছে? ভালো। একটু জল দেব, খাবে কি? না। বৌমা, কি অবস্থা এখন? শ্বাসকষ্ট হচ্ছিল, ইনহেলার নিয়ে একটু কমেছে। এই ইনহেলার দিয়ে আর কতদিন চলবে? সুস্থ হবার কোনো লক্ষণ তো দেখছি না। খোকা, কি অবস্থা রে তোর এখন? ভালো বাবা, আগের চেয়ে ভালো, তবে শরীরে জোর পাই না, খুব দুর্বল লাগে। আরুষ, আরুষ! কি হয়েছে দাদু, কিছু বলবে? চোখের সামনে থেকেও যদি না দেখার ভান করো, আর কতবার বলতে হবে? বুঝলাম না, কি হয়েছে মা? দাদু এগুলো কি বলছে? গায়ে হাওয়া লাগিয়ে ফুর্তি করে বেড়ালে তো আর জীবন চলবে না। সংসারে একটু মন দাও। বাপ তো মরতে বসেছে, সে খবর রাখো। তার তো একটা ভালো চিকিৎসা করা দরকার। সারা জীবন ছাইপাশ খেয়েছে, এমন অবস্থা হবে না তো আর কি হবে? আর ডাক্তার দেখিয়েছে, পাড়ার গণেশ ডাক্তার ওষুধ দিয়েছে, ভালো হয়ে যাবে। গণেশ ডাক্তারের চিকিৎসায় কিছু হবে না, ওকে শহরে নিয়ে যেতে হবে, বড় হাসপাতালে দেখাতে হবে। গণেশ ডাক্তারের চিকিৎসায় আমাদের এলাকার সবাই সুস্থ হয়ে যাচ্ছে। তুমিও তো ওনার ওষুধ খাচ্ছ। ওনার ওষুধে সবার অসুখ ভালো হলে তোমার ছেলের অসুখ সারবে না কেন? অত ন্যাকামো করতে পারবো না। ঘাটের মরা শহরে নিয়ে যাওয়ার মতো সময় আমার নেই, যত সব ফালতু ন্যাকামো। বাবা, বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না বাবা। সে আর এখন বাচ্চা নেই, চৌবাচ্চা হয়ে গেছে। তোমার প্রশ্রয়ে ছেলেটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই মফস্বল শহরে কারো সাহস নেই যে সংকল্প মুখার্জির মুখের দিকে তাকিয়ে কথা বলে, আর আজ আমার ঘরে সেটা আমায় শুনতে হলো। সবার সন্তান তো আর তোমার সন্তানের মতো নয় বাবা। কোনো দিন তোমার কথার কোনো প্রতিবাদ করিনি, যা বলেছ মুখ বুজে করে গেছি। এমনকি তোমার কথায় আমার মেয়ে দুটোকেও। তোর সন্তান তোর জন্য কি করবে আমি জানি না, কিন্তু আমার সন্তানকে আমি শহরে নিয়ে যাব, ভালো ডাক্তার দেখিয়ে তোকে সুস্থ করে তুলব। কাল সকালে রেডি থাকিস। ওকে রেডি করে দিও বৌমা, ওকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো। প্রেশারটা একটু হাই, জোরে জোরে নিঃশ্বাস নিন তো। জিভটা বের করুন। আচ্ছা, উঠে আসুন। এর আগে কি কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমাদের এলাকার গণেশ ডাক্তারকে দেখিয়েছিলাম। এই যে প্রেসক্রিপশন। আচ্ছা, আপনারা কোথায় থাকেন? রঘুনাথপুরে।
আপনাকে না খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আপনি কি প্রায় এই শহরে আসেন? না, আমার তো শহরে তেমন আসা হয় না। আপনাকে দেখাতে এসেছি, দেখিয়েই চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই টেস্টগুলো করিয়ে আমাকে রিপোর্টটা দেখিয়ে যাবেন। এই যে প্রেসক্রিপশনটা। আপনার ফিসটা ম্যাডাম? ওটা আপনি বাইরে দিয়ে দেবেন। আচ্ছা। কিরে মা, বাইরে বসে আছিস? অনেক রাত হলো, খাবি না? রনক আসার সময় অনেক কিছু খাওয়ালো মা, এখন আর খেতে ইচ্ছা করছে না। তুমি খেয়ে নিয়ে বাকি খাবারটা ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়ো। তোর কি হয়েছে রে? মন খারাপ? এরকমভাবে বসে আছিস কেন? কই না তো। আচ্ছা মা, আমার বাবার বাড়ি কোথায়? রঘুনাথপুর। কেন রে? কখনো যাইনি তো, তাই। ওখানে আমাদের তো কেউ নেই রে, তাই যাওয়াও হয় না। বাড়িটা তো আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। তাহলে পৈতৃক বাড়ি দেখতে মাঝে সাঝে তো যাওয়াই যায় মা। মানুষগুলোই তো নেই। ভাঙাচোরা বাড়ি আছে নাকি কেউ ভেঙে অন্য কিছু বানিয়েছে তাও তো জানি না রে। আচ্ছা মা, বাবা কেমন ছিল? আজ কেন জানি না বাবার শব্দটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সবার কাছে বাবা মানে একটা মানুষ, কিন্তু আমার কাছে বাবা মানে একটা শব্দ। যে মানুষ নেই তার জন্য প্রার্থনা করা ছাড়া আর আমাদের কিছু করার নেই রে মা। আমরা শুধু প্রার্থনাই করতে পারি। চল শুয়ে পড়, কাল সকালে আবার হাসপাতাল যেতে হবে। আয়, শুতে আয়। মায়ের ব্যাগে একটা ফটো আছে, সেটা বের করে দেখতে হবে। কাল ছবিটা হসপিটালে নিয়ে যাব। আসুন, বসুন। রিপোর্টগুলো এনেছেন? হ্যাঁ, এই যে। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? আমার স্ত্রী আর ছেলে। আমার ছেলের অবস্থা কি খুবই খারাপ? যেটা সাসপেক্ট করেছিলাম সেটাই। আপনার দুটো কিডনিরই অবস্থা খুব খারাপ। অনিয়ম, অযত্ন, সুগার, ব্লাড প্রেশার আর অতিরিক্ত টেনশন করার ফলেই এটা হয়েছে। তার সঙ্গে অতিরিক্ত স্মোকিং আর ড্রিঙ্কিং এটাকে আরও অ্যাগ্রেভেট করেছে। ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে ভর্তি করতে হবে। ডাক্তার ম্যাডাম, অবস্থা কি খুবই খারাপ? না, সেরকম খারাপ নয়, তবে আপনি একদম চিন্তা করবেন না। এখনকার দিনে এগুলো অতটা মারাত্মক নয়। ওনার একটা কিডনি ট্রান্সপ্লান্ট করলেই উনি একদম ঠিক হয়ে যাবেন। কিডনি ট্রান্সপ্লান্ট মানে একটা কিডনি পরিবর্তন? হ্যাঁ, পরিবারের কেউ বা ব্লাড রিলেটেড কেউ স্বেচ্ছায় কিডনি ডোনেট করতে পারবে, শুধু রক্তের গ্রুপটা ম্যাচ করতে হবে। আমি আমার ছেলেকে আমার একটা কিডনি দেব। আপনি আমার কিডনি নিন ডাক্তার ম্যাডাম। আপনি কিডনি দিতে পারবেন না। আপনার বয়সটা একটু বেশি। এমন কাউকে কিডনি দিতে হবে যার বয়স অনেক কম আর যার সঙ্গে রক্তের গ্রুপটা ম্যাচ করে। আপনি বাড়ির সকলের সঙ্গে কথা বলুন আর ওনাকে প্লিজ 2-1 দিনের মধ্যেই হসপিটালে অ্যাডমিট করে দিন। আর যদি কিডনি না পাই তাহলে? কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই, এটা করতেই হবে। ঠিক আছে, আমি আমার ছেলের জন্য কিডনি জোগাড় করব, যেভাবেই হোক। ঠিক আছে। সেদিন মায়ের ব্যাগ থেকে ছবিটা আনলাম, কোথায় গেল? এই ড্রয়ারেই তো রেখেছিলাম। হ্যাঁ, এই তো পেয়েছি। পেন, গোপ, চশমা। বাবা, আমার বাবা। আমি পাঠাচ্ছি তাহলে। ওই 2 দিনের জন্য অ্যাডমিট করতে হবে। আমি একটু পরে ফোন করছি। কি হয়েছে দিশা, এরম করছো কেন? বাবা। কার বাবা? আমার বাবা। আমার বাবা মরে যায়নি, বাবা বেঁচে আছে। কি বলছো?
হ্যাঁ, ঠিক বলছি আমি। এই যে দেখো, আমি আমার বাবাকে দেখেছি। আমার বাবা আমার সামনে বসেছিল। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও। উনি কোথায় এখন? এই মাত্র চলে গেল। আমার পেশেন্ট হয় আমার সামনেই বসেছিল। আমি আমি ভাবতে পারছি না আমার বাবা বেঁচে আছে। আমার বাবা মরে যায়নি, বাবা বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, তুমি বসো তো, বসো। হ্যাঁ, একটু শান্ত হও প্লিজ। এই নাও, একটু জল খাও। এইবার বলো, ওনার কি হয়েছে? ওনার এন্ড স্টেজ রিনাল ডিজিজ, মানে ইএসআরডি ধরা পড়েছে। কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কি বলছো? ইএসআরডি? হ্যাঁ, কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। এতদিন জানতাম আমার বাবা নেই, এতদিন পর বাবাকে দেখলাম, কিন্তু এমন একটা পরিস্থিতিতে দেখলাম। কি গো, জল খাবে? হ্যাঁ, একটু জল দাও। দাদু ভাই, তোর তো দুটো কিডনিই আছে, একটা কিডনি বাবাকে দে, বাবা বেঁচে যাবে। আমি কিডনি দেব? মামাবাড়ির আবদার নাকি? আমি ওসব কিডনি ফিডনি দিতে পারবো না। অনেক বছর তো বেঁচেছে, আর কি দরকার? আমার জীবন তো সবে শুরু। কিডনি দিয়ে কি আমি আমার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার করব নাকি? তোর ভবিষ্যৎ অন্ধকার হবে কেন? তুই তো জোয়ান আছিস এখনো। তোমার যদি ছেলের জন্য এতই দরদ হয়, তাহলে তোমার কিডনি তোমার ছেলেকে দিয়ে দাও। আমার কিডনি যদি আমি দিতে পারতাম, তাহলে তোর কাছে এত কাকুতি মিনতি করতাম না রে দাদু ভাই। আমার বয়স হয়ে গেছে, আমার কিডনি নেবে না। বৌমা, তুমি একটু বোঝাও ওকে, বুঝিয়ে বলো আমার ছেলেটাকে বাঁচাও। বাবা, ও ঠিকই বলেছে বাবা। ওর সামনে পুরো জীবনটা পড়ে আছে। ভবিষ্যতে বিয়ে করবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে। যদি যদি লাগে আমার কিডনিটা নিন, আমি দেব। তোমার তো ব্লাড গ্রুপ এক নয়, আর তোমারও তো বয়স হয়েছে। বয়স হয়ে গেলে সেই কিডনি দিয়ে তো কোনো কাজ হয় না। দাদু ভাই রে, বাবার থেকে আপন এই সংসারে আর কেউ হয় না। তোর বাবাকে বাঁচা। আমি পারবো না। আমাকে আর আমার মাকে তোমরা তোমাদের প্রয়োজনে ব্যবহার করেছো। আমার জন্মটাও তোমাদের প্রয়োজনে, বংশের মুখে বাতি দিতে। কি বলছিস তুই এসব? যা সত্যি সেটাই বলছি। তোমরা তোমাদের প্রয়োজনে আমাকে ব্যবহার করবে, সেটা আমি মেনে নেব না। তোমাদের বাঁচা মরার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে আর এই ব্যাপারে কিছু বলতে আসবে না, আমি শুনতে চাই না। বৌমা, আমি আজকে একজন গর্বিত বাবা। আমার ছেলে কোনো দিন আমার অবাধ্য হয়নি। যা বলেছি মাথা পেতে তাই শুনেছে, তাই করেছে। সেই গর্বিত বাবা হিসেবে তার ছেলের জন্য যে করেই হোক কিডনি জোগাড় করবই। যত টাকা লাগে লাগুক, আমি তোকে সারিয়ে তুলবই রে বাবা, সারিয়ে তুলবই। ও, আপনি? আসুন না, বসুন। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, একটু দরকার ছিল, তাই এলাম। কিডনির ব্যবস্থা হয়েছে? না ডাক্তার ম্যাডাম, আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে। আমার একমাত্র নাতি কিডনি দিতে অস্বীকার করেছে। আমি কিডনি জোগাড় করতে পারিনি ডাক্তার ম্যাডাম। আপনি একটু কিডনি জোগাড়ের ব্যবস্থা করে দিন। যত টাকা লাগে আমি দেব, জলের মতো টাকা খরচ করব, কিন্তু আপনি আমার ছেলেকে বাঁচান ডাক্তার ম্যাডাম। এই যে এই 10 লাখ টাকা এনেছি, বাকি যা লাগে আমি সব দেব, কিন্তু আপনি আমার ছেলেকে সারিয়ে তুলুন ডাক্তার ম্যাডাম। টাকা দিয়ে সব কিছুর সমাধান হয় না, আপনি টাকাগুলো নিয়ে যান। তাহলে কি আমার ছেলে আর বাঁচবে না? জন্ম মৃত্যু সব কিছুই তো ওপরওয়ালার হাতে। আমি তো শুধুমাত্র উপলক্ষ। দেখা যাক, কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হবে, আপনি চিন্তা করবেন না। ডাক্তার ম্যাডাম, একজন বাবার হাহাকার আপনার কাছে রেখে গেলাম। আপনি যেভাবে হোক আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন। আমার মা আমাকে মিথ্যে কথা কেন বলল?
একজন মানুষ সারা জীবন বেঁচে থাকা সত্ত্বেও আমার চোখে মৃত কেন? দিশা, তুমি শিক্ষিত ও বুদ্ধিমতী মেয়ে। হয়তো মায়ের জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য মা সবাইকে অপরাধী মনে করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। তার জন্য আমি কেন সাফার করব? আমার ফ্যামিলি, আমার বাবার স্নেহ থেকে আমি কেন বঞ্চিত হব? একটা মেয়ের জীবনের সব থেকে বড় পরিচয় হলো তার স্বামী আর তার সংসার। মায়ের জীবনে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য তার স্বামীর ভালোবাসা আর আইডেন্টিটি তিনি ভুলে থাকতে চেয়েছেন। তারও নিশ্চয়ই হারানোর বেদনা কম নয়। তাই বলে আমার অপরাধটা কোথায়? অন্যের অপরাধকে সামনে টেনে হিজড়ে এনে লাভ কি? ওনাদের ব্যাপারটা ওনাদেরকে ডিল করতে দাও না। তাছাড়া সন্তান হিসাবে বাবা মাকে তুমি অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারো না দিশা। ঠিক আছে, তাহলে এখন সন্তানের দায়িত্বটা সন্তানকেই পালন করতে হবে। কি করতে চাইছো? রনক, তুমি এখন আমার জীবনের একটা অংশ। তোমার সম্মতি ছাড়া আমি এখন কোনো কিছুই করতে পারবো না। আমি একটা ডিসিশন নিয়েছি। আমি চাই তুমি সেটাতে তোমার সম্মতি দাও। কি ডিসিশন? আমি না আমার একটা কিডনি বাবাকে ডোনেট করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে তবেই। আমার কোনো আপত্তি নেই। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। কিন্তু মাকে আমি সামলাবো। কে আপনি? কাকে চাই? তুমি কে বাবা? আমি এই বাড়ির ছেলে। তুমি এই বাড়ির ছেলে? হ্যাঁ, কিন্তু আপনি কার কাছে এসেছেন সেটা বলুন। কে রে আরুষ? কে এসেছে? থাক থাক, প্রণাম করতে হবে না। কে মা তুমি? ও তুমি, এত বছর পর আমার বাড়ির উঠোনে পা দিয়েছ কেন? কি চাই? কি হয়েছে বাবা? কে এসেছে? তৃষা, তুমি? আপনার ছেলের সঙ্গে তো আমার কখনো ডিভোর্স হয়নি বাবা। এই উঠোনের উপর তো আমারও অধিকার আছে। এত বছর পর আপনি এখন সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এসেছেন? এক কানা করিও পাবেন না। যান এখান থেকে। এত বছর যখন আমার কিছু লাগেনি, তখন এখন আমি কিছু নিতেও আসিনি। তাহলে কি জন্য এসেছো? দাদু, তোমার তো কথা বলার কি আছে? ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও না। না পারলে আমি... এই দাঁড়া, একদম বাড়াবাড়ি করবি না। ডাক্তার ম্যাডাম, আপনি এখানে? যথেষ্ট অপমানিত হয়েছে মা। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে হবে না, চলো। মা? মা মানে? তাহলে কি ও? আমাদের মেয়ে, যাকে তোমরা এইখানে মেরে ফেলে বাড়ির পেছনের বাগানে পুঁতে দিতে চেয়েছিলে, সেই মেয়ে। আমাদের মেয়ে? সত্যি বলছো? আমার মেয়ে? মারে, একবার তোমাকে একটু ছুঁয়ে দেখি মা। মরার আগে সত্যিটা জানতে পারলাম। আমার মেয়েকে চোখের দেখা দেখতে পেলাম। এবার আমি মরেও শান্তি পাবো। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমার একটা কিডনি দিয়ে আমি তোমাকে বাঁচাবো। না না রে মা, আমার তো সময় শেষ। আমার আর কিডনির দরকার নেই। সামনে তোর সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। তুই একজন খুব বড়, খুব নামকরা ডাক্তার হবি। সারা দেশে তোর নাম হবে। অনেক অনেক আশীর্বাদ করি মা, অনেক আশীর্বাদ করি। এত বছর পর আমার বাবাকে পেয়ে আমি এত সহজে হারাতে চাই না, কিছুতেই না। না মা, তা হয় না। আমি কিছুতেই তোর কিডনি নিতে পারবো না। আর আমার তো বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচব বল? তারপর তোকে পরের ঘরে যেতে হবে, তোর সংসার হবে, ছেলেপুলে হবে। না না, আমি তোর কিডনি নিয়ে বাঁচতে পারবো না, কিছুতেই না। আঙ্কেল, দিশা আমার বাড়ি যাবে। আমার খুব ছোটবেলায় আমার বাবা মা মারা গেছেন। আমার এক আত্মীয় আমাকে মানুষ করেছে। তাই বাবা মায়ের স্নেহ ভালোবাসা আমি পাইনি, পরিবার পাইনি। এখন আপনারা সেই সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ।
তবু সামনে তো সারা জীবন পড়ে আছে। তুই এইভাবে আমার জন্য। না বাবা, তোমাদের নিয়েই তো আমার জীবন। আর এত দিন পর তোমাকে পেয়েছি, তোমাকে এইভাবে চলে যেতে দিতে পারি না। না রে মা, আমার জন্য তোর এত বড় ক্ষতি আমি করতে পারবো না। জন্মের পর থেকে আমি আমার বাবাকে পাইনি। সবার বাবাকে দেখে মাকে জিজ্ঞেস করতাম, মা আমার বাবা কোথায়? এতদিন পর সেই বাবাকে পেয়ে আমি এত সহজে হারাতে পারবো না। আমি তোমাকে বাঁচাবো বাবা। ডাক্তার হিসাবে যদি আমি আমার বাবাকেই বাঁচাতে না পারি, তাহলে আমি কিসের ডাক্তার? মা রে, তুই কি ঋণ শোধ করছিস? পিতৃ ঋণ? না বাবা, বাবা মায়ের ঋণ কোনো দিন শোধ হয় না, তাই আমি সেই চেষ্টাও করব না। আমি শুধু চাই আমার বাবা মা আমার সঙ্গে থাকুক। ভুল, সারা জীবন আমি ভুলের পেছনেই দৌড়ে গেলাম। বংশরক্ষার জন্য ছেলে ছেলে করে পাগল হয়ে গেছিলাম। ছেলে পেলাম ঠিকই, কিন্তু একটা কুলাঙ্গার পেলাম। বড় বৌমা, মারে, আমি তোমার থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়। যদি পারতাম তোমার পা ধরে ক্ষমা চাইতাম রে মা। আমাকে মাফ করে দাও বড় বৌমা, আমাকে মাফ করে দাও। বাবা, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, তেমন কিছুই পাইনি। শেষ বয়সে এসে আপনি আমাকে আর পাপের ভাগীদার বানাবেন না। দেখ রে আরুষ, চেয়ে দেখ, তুই তো তোর বাবার জন্য কিছুই করতে চাস না। আর এই মেয়েটা জন্মের পর থেকে কখনো জীবনে বাপের চেহারাও দেখেনি, কিন্তু বাপের বিপদের দিনে ঠিক পাশে এসে দাঁড়িয়েছে। সে তার বাবাকে বাঁচাতে ছুটে এসেছে। ছোট বৌমা, দাঁড়িয়ে আছো কেন? নাতনি এসছে, নাত জামাই এসছে। যাও যাও, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, মিষ্টি মুখের ব্যবস্থা করো, যাও। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আর শোনো ছোট বৌমা, দুটো ঘর খুলে দাও। আজ থেকে আমার বড় বৌমা, নাতনি আর নাত জামাই এখানেই থাকবে। না দাদু, আমার আর রনকের হসপিটাল আছে, এখান থেকে অনেক দূর। আমরা আজই চলে যাব। আজই চলে যাবে দিদি ভাই? দুটো দিন থাকবি না? না দাদু, আমাদের আজই যেতে হবে। কাল সকালে আমাদের হসপিটাল যাওয়ার আছে। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে আসবি কিন্তু। আর তোর বাবাও মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবে। না বাবা, আমি গিয়ে দেখা করব না। মানে তুই ওদের দেখতে যাবি না? না বাবা, আমি ওদের সঙ্গেই শহরে যাব, ওদের সঙ্গেই থাকব। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। এতদিন তোমার কথায় আমি ওঠবোস করেছি, তুমি তোমার 2 আঙুলে আমাকে নাচিয়েছ। কোনো দিন আমার কি ইচ্ছে জানতে চাওনি। আমি তৃষাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি আমার মতের বিরুদ্ধে গিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ এই অপরাধে যে সে ছেলের জন্ম দিতে পারেনি। আমার আগের দুটো মেয়েকে তুমি মেরে ফেলেছ। দিশাকেও তুমি মেরে ফেলতে চেয়েছিলে। সেদিন তৃষা যদি বাড়ি থেকে বেরিয়ে না যেত, তুমি দিশাকেও মেরে ফেলতে। তুমি তোমার পছন্দ মতো মেয়ের সঙ্গে আমার হমতে আমার বিয়ে দিয়েছ। সব কিছু আমি মুখ বুজে সহ্য করেছি, কারণ তোমার মুখের ওপর কথা বলার মতো সাহস আমার ছিল না। তাই বুকে পাথর রেখে আমি তোমার আদেশ পালন করেছি, কোনো প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আমি ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছিলাম। একটু একটু করে কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম। এতদিন কষ্টটা আমি বুকের মধ্যে চেপে রেখেছিলাম, কাউকে বলতে পারিনি। তিলে তিলে নিজেকে শেষ করছিলাম। কিন্তু আজ যখন আমার সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে, আমি সেটা করব। আমি তৃষা আর দিশার সঙ্গে যাব, ওদের সঙ্গে থাকব। তোমার আরেক স্ত্রী আছেন, সেটা ভুলে যেও না। আর ছেলেও আছে। ছেলে? যে ছেলে অসুস্থ বাপকে বলে ঘাটের মরা মরে যাক, তাকে আমি ছেলে হিসেবে মানি না। আর রিয়া আমার স্ত্রী হলেও দ্বিতীয় স্ত্রী। ওর সঙ্গে আমার কোনো দিন কোনো মানসিক সম্পর্কই তৈরি হয়নি। হিন্দু মতে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স না করে দ্বিতীয় বিয়ে করলে সেটা আইনত গ্রাহ্য হয় না। তাই আইনত রিয়া আমার বৈধ স্ত্রী নয়। আর রিয়া থাকুক না আরুষার বাবাকে নিয়ে, আমি তোমাদের সঙ্গেই যাব। কিরে দিশামা, আমাকে তোদের সঙ্গে নিয়ে যাবি না? নিশ্চয়ই নিয়ে যাব বাবা। আমার অনেক দিনের স্বপ্ন আমি আমার মা বাবার সঙ্গে থাকছি, সেটা এবার সত্যি হবে। আয় মা, তোর পৈতৃক বাড়ির ভেতরে আয়, বাড়িটা দেখ। এসো তৃষা, ভেতরে এসো।
একদিন তোমাকে এই বাড়ি ছেড়ে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল, আমি কিছুই করতে পারিনি। আজ তুমি মাথা উঁচু করে এই বাড়িতে এসো। এসো রৌনক বাবা, ভেতরে এসো। আয় দিশামা। হ্যাঁ বাবা, চলো। बिछड़ के आज रो दिए है नैना, जो साज ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए है नैना, जो मिल के रात जागते थे नैना, शहर में पल के मीचते हैं जुदा हुए कदम, जिन्होंने थी कसम मिलके चलेंगे हरदम, अब बांटते हैं ये गम भीगे नैना, जो खिड़कियों से झांकते थे नैना, घुटन पे बंद हो गए हैं পিতৃস্নেহে বঞ্চিত সন্তান তার সারাটা জীবন এক অন্তর্বেদনায় অতিবাহিত করে। তার জীবনের এক অসীম শূন্যতা তাকে প্রতি মুহূর্তে পিছু টানে। তার জীবনের সাবলীল গতি ব্যাহত হয়। জীবনের এক মোড়ে দাঁড়িয়ে যখন সে জানতে পারে যে তার বাবা জীবিত, এতদিনের শূন্যতা পূরণের পথে সে আবেগতাড়িত হয়ে পড়ে। মরণাপন্ন বাবাকে বাঁচাতে সে তার নিজের শরীরের অংশ দান করে বাবাকে বাঁচাতে চায়। সে তার পিতৃঋণ শোধ করতে চায়। কিন্তু পিতৃঋণ কি কখনো শোধ হয়? আমাদের নাটক ঋণ এখানেই শেষ হলো। এর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাঁরা হলেন সংকল্প প্রকল্প ভট্টাচার্য, অনুরাগ অত্রিকুমার সিনহা, দিশা অনুষা সিনহা, তৃষা নবনীতা গুহ ঠাকুরতা, রৌনক সায়ন সাহা, আরুষ সৌনক গুহ ঠাকুরতা, রিয়া কাবেরী পাল এবং দর্শনের ভূমিকায় সৌম্য গুহ ঠাকুরতা। কাহিনী ও নাট্যরূপ অত্রিকুমার সিনহা, নির্দেশনা প্রকল্প ভট্টাচার্য, ভিডিও ও অডিও এডিটিং, আবহ সঙ্গীত ও শব্দ সংযোজন অনুষা সিনহা, কণ্ঠে সায়নী চ্যাটার্জি, রেকর্ডিং স্টুডিও 1। ঘোষণায় আমি নীলাঞ্জনা চৌধুরী, পরিবেশনায় অন্যমুখ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন নাটকটি উপস্থিত হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।